তখনটা আমাকে শুধু আমার হাজবেন্ড অনেক বকা দিত, আমি কিছু বলতাম না। কিছুদিন পর আমাকে বাড়িতে দেওয়া যায়। বাড়িতে দেওয়া যাওয়ার পরে আমি বাড়িতে থাকি এবং একটা এমব্রয়ডারির কাজ শিখি। ওখানে শিখে তারপর বাড়িতে কাজ করতে করতে অনেক টাকা জমাই। ওখান থেকে পরে ওর একটা মোবাইল কিনে দিই। মোবাইল কিনে দেওয়ার পরে একটু খুশি হয়। তারপর ওদের বাড়িতে আবার নিয়ে যায় আমাকে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আমাকে বলে যে তুমি আমার সাথে ঢাকা চলো। আমি বললাম কেন ঢাকা যাব আমি? পরে বলে কি যে তোমার তো এখন চাকরি করার বয়স হয়নি, তারপরেও তুমি চাকরি করতে পারবা, তোমার কনফিডেন্স আছে, তুমি আমার সাথে চলো, আমার বোনের বাসায় তোমাকে রাখবো, তুমি চাকরি করবা এবং আপু রান্না করে দিব, তুমি খাবা। হ্যাঁ, ওর সাথে কথা শুনে ওর সাথে আসলাম। এদিক দিয়ে কিন্তু আমার বাড়িতে কেউ জানে না। আপনি কি নিজ ইচ্ছায় ঢাকা আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিজের ইচ্ছা আসছি, কিন্তু আমার বাড়িতে কেউ জানে না। তখন আমাকে ঢাকায় রাখা সে বাড়িতে চলে যায়। ওখানে বাড়িতে চলে যায়। আমি অনেক দিন চাকরি করি, আমাকে স্যালারি দেয় না। অফিস থেকে বলে কি যে তোমার চাকরি করার বয়স হয়নি, এখন তুমি স্যালারি পাবা, অনেক লেট হবে তোমার। এরকম করতে করতে 6 মাস চলে যায়। 6 মাস পরে আমার কোনো খোঁজ খবর নেয় না। আপনার হাজবেন্ড কোনো খবর নেয় না? না, তা এই 6 মাস আপনি কোথায় ছিলেন? এই 6 মাস ছিলাম আপনার মিরপুর 1 নম্বরে। ওকে, এখানে কার সঙ্গে থাকেন? এখানে কারোর সঙ্গে ছিলাম না। ওখানে একটা আইনজীবী মহিলা সমিতি থেকে একটা মহিলার সাথে দেখা হয়েছিল। উনি আপনাকে ব্যবস্থা করে দেন? হ্যাঁ, ব্যবস্থা করে দেয় একটা সরকারি হোস্টেলে। তো বিয়ের পরে কিন্তু ঘটনাটা ভাইয়া, ওকে। এটা কিন্তু আপনি তো ঢাকায় নিজ ইচ্ছায় আসছিলেন, তাই না? নিজের ইচ্ছা মানে আপনার আসছিলাম। হাজবেন্ড আপনাকে প্রেশার করে চাকরি করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ইচ্ছা তিনি আসছিলাম। কোথায় থাকেন? তিনি ছিল দেশে, আচ্ছা। চাঁদপুরে ছিল। তিনি আমাকে দিয়ে বাড়িতে গেছিল, বাড়িতে কিছু কাজ ছিল, সেই জন্য আর কি গেছিল। তারপরে ওখানে আমাকে আইনজীবী সমিতি থেকে নিয়ে যায় একটা হোস্টেলে। হোস্টেলে থাকি, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, তারপরে যত রকমের কাজ আছে ওখানে শিখায়। বিনামূল্যে আমাকে ওখানে শিখায়া বাহ। তারপরে আমাকে সার্টিফিকেট তৈরি করে দেয়। ওখান থেকে পরে আমাকে বলে যে আমাকে টেলার্সের একটা মেশিন দিয়ে দিছে, 10-20 হাজার টাকা দিয়ে দিছে। তারপরে বলে যে তুমি বাড়িতে যাও। আমি একা আসিনি বাড়ি থেকে, আমি একাই যাব না। আমি বলছি যে আমার কেউ নাই। আমি একটা মিথ্যা কথা বলছিলাম ওখানে, একটা কারণেই যে আমার অনেক কষ্ট, বাড়ির থেকেও কিছু বলতে পারতেছি না, বা শ্বশুর বাড়ি কিছু বলতে পারতেছি না। তা আমার টাকা দরকার। আমি মিথ্যা কথা বলার একটা কারণই হচ্ছে যে আমি বাড়িতে গেলে আমি কিছু করতে পারবো না। আমার এই কাজগুলো শিখা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলো শিখতে পারলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো। আমার খুব গুরুত্বপূর্ণ। আমি ম্যাডামরে বললাম, ম্যাডামের পর ওখানে আমাকে ভর্তি করে দিল। 3 বছর ওখানে থাকলাম। টানা 3 বছর? 3 বছর, হ্যাঁ। এই 3 বছরের মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হচ্ছিল? একসঙ্গে সংসার করছিলেন? না না না, ওই 3 বছরের ভিতরে বাড়িতে গেছি, 6 মাস পর পর গেছি, যোগাযোগ ছিল, ফোনে কথা বলতাম। মাঝখানে মানে এরকম কথা বলতাম, কিন্তু দেখা হইতো না। কিন্তু আপনি এই জীবনটা তো আপনি চান নাই। 13 বছর বয়সে আপনি বিয়ে করছেন, অবশ্যই যে আপনার একটা সংসার হবে, খুব সুন্দর করে আপনার জীবনটা চলবে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই সুখের জীবনটা আমি পাইনি ভাইয়া। এই যে এতটুকু বড় হয়েছি, বাবা মা আদরও পাইনি এবং শ্বশুর শাশুড়ির আদরও পাইনি, কিন্তু কষ্টে জীবন যাপন আচ্ছা, ওখানে করতেছি। 3 বছর আপনি কাজ শিখলেন, এরপর কি হলো? 3 বছর কাজ শিখার পরে ওই জায়গায় ট্রেনিং সেন্টার আছে, ওই জায়গায় আমার মেয়েদেরকে কাজ শিখাইলাম। আমি আবার ওদেরকে আরবি, বাংলা, নৈতিক শিক্ষা, যত রকমের কাজ আছে তাদের শিখাইলাম। ওখান থেকে আমাকে স্যালারি দিত। ওখানে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখতে পারলাম। তারপর ওখান থেকে এক ম্যাডামে আমার বাহিরে যাওয়ার জন্য অনুমতি দিল, যে তুমি এই বাংলাদেশে থেকে অনেক কষ্ট করবা, দরকার নেই, তোমার হাজবেন্ড তো তোমাকে দেখে না, তোমার শ্বশুর শাশুড়ি খোঁজ খবর নেয় না, তুমি কি বাড়িতে যেতে চাও না বাহিরে যেতে চাও? পরে বললাম যে না, আমি বাহিরে যেতে চাই। পরে বাহিরে যাওয়ার জন্য প্রায় 1 বছরের মতো আমার সময় লাগবে। তো আমি 1 বছর কি করব? পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে জন্ম নিবন্ধনের কাগজ, ভোটার আইডি কার্ডের ফটোকপি সব ম্যানেজ করলাম। ম্যানেজ করার পর আমি বললাম আম্মুরে, আম্মু আমি কি বাইরে যেতে পারবো? তুমি অনুমতি দিতে চাও? তুমি অনুমতি দিলে আমি বাইরে যাব। আম্মু বলল কি যে বাইরে যাওয়া তো ভালো না,
মেয়ে মানুষের জন্য আমি তো খুশি হইলাম না। তারপরে আমার বাইরে মানে দেশের বাইরে? হ্যাঁ, আমার কেউ রাজি না। পরে না করে দিলাম যে না, এই বছর আমি যাব না। একটা প্রশ্ন শুনি আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে বাইরে যেতে চাচ্ছেন, দেশের বাইরে আপনি কাজ শিখলেন, এবং বাইরে যাওয়ার ইচ্ছাটা হলো কেন? একজন বাঙালি নারীর, আমি যদি একটু ইচ্ছাটা বলি, হলো- আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে একজন বাঙালি নারীর আলটিমেটলি স্বপ্ন যেটা থাকে, বিয়ের পর সংসার করব, সেখানে হাজবেন্ড থাকবে, ফ্যামিলি থাকবে, আবার সর্বোচ্চ যেটা হতে পারে যে একটা ছোটখাটো চাকরি, তাই না? কিংবা ব্যবসা হতে পারে। বাট দেশের বাইরে যাওয়ার মানে এতটা আসলে মানে টাকা পয়সা নিয়ে চিন্তা করার কারণটা কি ছিল? টাকা পয়সা নিয়ে চিন্তা করার কারণে, কারণ আপনার হাজবেন্ড ছিল। হ্যাঁ, হাজবেন্ড ভালো না। হাজবেন্ড আমার টাকা পয়সা নিয়ে খরচ করে ফেলতো, কি খরচ এবং করতে? যেমন ধরো ওহো। নেশা করতো, বা রাত্রে ঘরে ফিরতো না, হুম। আমাকে সময় দিত না, বাসায় আসতো, বাজার করতো না, বা সংসারে অনেক কিছু লাগে নিয়ে এসে দিত না। সেই কষ্টে আমি বলছি আমি যে বাইরে চলে যাব, আমার কষ্টটা যাতে কমে যায়। এই কারণে আমি বাইরে যাওয়ার জন্য সবাইকে বলছি। না, সে সময় আমাকে কেউ রাজি হয়নি, আমাকে যেতে দিবে না। তারপরে 2015 সালের শেষের দিকে আমি বাড়িতে চলে আসি। তারপর আম্মু বলে যে এখন যাইও না, তুমি কিছুদিন পরে যাইও। বাড়িতে চলে আসার পরে আমার হাজবেন্ড আবার আসে আমার কাছে এসে বলে যে আমার গাড়ি কিনবো, আমাকে কিছু টাকা দিতে হবে। আমি বললাম আমি টাকা কোথায় পাবো, আমার আব্বু তো অসুস্থ, আমার আব্বু অসুস্থ থাকলে তো আমি টাকা দিতে পারবো না, এবং আমার মা, আমার দুটো বোন, ওদের দেখতে হবে। তখন বলে কি যে আমি তো তোমাকে দেখতেছি, তুমি এরকম কথা বললে তো হবে না, আমাকে একটা গাড়ি কেনার জন্য টাকা দাও, নাহলে গাড়ি কিনে দাও। তখন আমি বললাম আমার তো এই টাকা আমার কাছে নাই। তারপরে জমি বিক্রি করে টাকা নিয়ে আসলাম বাড়ির থেকে। গাড়ি কিনে দেওয়ার জন্য? হ্যাঁ, কত পরে টাকা 1 নিয়ে লাখ আসলেন? টাকা দিছি। কি গাড়ি কিনতে যাচ্ছিলেন? প্রাইভেট আমাকে উল্লেখিত ভাবে বলেনি, গাড়ি নাকি মোটরসাইকেল? ওই তো ওটাই হবে, আমাকে এই উল্লেখিত ভাবে বলে না। এবং কি সে তো মানে নেশা করতো, সেজন্য টাকা ভাঙতো, অনেক টাকা নিয়ে আসতো বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে দিতাম। কিন্তু আপনি তো জানতেন যে তিনি না, আসলে না। নেশা করে? এটা তো না, জানতেন? জানতাম না। ও আচ্ছা, মানে প্রথম দিকে জানতেন না না আপনারা? না, প্রথম দিকে জানতাম না। রাত্রে যখন ঘরে ফিরে না, তখন আমি বুঝতে পারি। বাট অনেক মানুষকে জিজ্ঞেস করি, তারা বলে না ভয়ে, যাতে আমি ছেড়ে চলে যদি যাই, সেজন্য আমাকে বলে না। তারপরে 1 দিন 2 দিন 3 দিন এরকম করে 5 মাস পর আমার সাথে খুব ভালো, টাকা দেওয়ার পরে ভালো ব্যবহার করে, টাকা শেষ হয়ে যায় তখন আমার সাথে দুর্ব্যবহার করে। তো এরকম করতে করতে আমাকে বলে কি যে তুমি আমাকে একটা ঘড়ি কিনে দাও আর একটা মোবাইল কিনে দাও, আমি ঢাকায় যাব, চাকরি করব। বললাম যে তুমি তো চাকরি করতেছো, তোমার তো টাকার অভাব নেই, তুমি এত টাকা কি করো? এই কথা বলার সাথে সাথে আমাকে মারধর শুরু করছে। তো আমাকে মারতো অনেক, মারতে মারতে আমি অজ্ঞান হয়ে যেতাম গা। আমি কাউকে বলতাম না, রুমে সিটকারি আটকাইয়া আমাকে পিছন দিয়ে তালা মারে তারপরে চলে যেত রুম থেকে। আপনাকে অত্যাচার করার কারণটা কি ছিল? কারণটা আমার হচ্ছে আমি যে কথাগুলো জিজ্ঞেস করি, এবং টাকা কি করো, কোথায় কি করো, কই যাও, সেগুলো বলার কারণে আমাকে মারধর করতো। তো এই ঘটনাগুলো কেউ দেখতেন না? না, আমি বলতাম না। মানুষকে বললে, মানুষকে জানাইলে মানুষ খারাপ বলবে, আমার হাজবেন্ডকে খারাপ বলবে, বা আমাকে বলবে তুমি বাড়িতে চলে যাও, তখন তো সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি ভাবতাম যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। আর তারপরে ঠিক হয় না। আমি আমার শাশুড়ি বলি যে আমি কিছুদিনের জন্য বাড়িতে যাব, তখন বলে যে কেন তুমি বাড়িতে যাবা, কিছুদিন আগে তুমি বাড়ি থেকে আসছো, এখন তোমার বাড়িতে যাওয়া চলবে না। পরে আমি আর বাড়িতে যাই না, বিকাশে কিছু টাকা নিয়ে আসি বাড়ি থেকে। এদিক দিয়ে আমার আব্বু অসুস্থ, আমি আব্বুরে বললাম, আব্বু বলে যে যত টাকা লাগে তুমি নিয়ে যাও, কিন্তু সংসারে যত অশান্তি হয় তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমি এমনি অসুস্থ, তুমি যদি আমাকে আরো চাপ দাও তাহলে তো আমি এই পৃথিবী থেকে চলে যাব। এই কথা শুনে আমি ওখানে কান্না শুরু করে দিই। তারপরে আমার আম্মু কিছু টাকা ম্যানেজ করে আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু আমি একা একা যাওয়া আসা করতেছি। আমার হাজবেন্ড কিন্তু যায় না, আসেও না, যোগাযোগ করে না। আপনাকে নির্যাতন করতো,
টাকার জন্য প্রেশার দিত, এবং এক কথায় যদি বলি যৌতুকের জন্য প্রেশারটা আপনাকে হ্যাঁ, দেওয়া হতো। যৌতুকের জন্য। ওখান থেকে আমরা শুরু করি যে আপনার শাশুড়ি বললো যে আপনাকে যেতে দেওয়া হবে না, এখান থেকে শুরু করছি আমরা। যেতে দেওয়া হবে না কারণে সেটা হচ্ছে আমি বাড়িতে যে বলবো তাদের বদনাম হবে, আমার হাজবেন্ডের অনেক কথা শোনাবে, সেই কারণে আমাকে বাড়িতে যেতে দিত না। কিন্তু বিকাশের টাকা নিয়ে আসতে বলতো আমাকে যে তুমি বাড়ির থেকে বিকাশের টাকা নিয়ে এসো, না হলে তুমি এদিকে কোনো কাজকর্ম করো, বা এমনকি আমাকে বাসা বাড়িতে কাজের জন্য আমাকে অত্যাচার করতো যে তুমি আশপাশে কোনো কাজ করো, নাহলে আমাদের সংসার চলবে কিভাবে। আমি বললাম যে আম্মু আমার তো এখনো মানে কষ্ট শেষ হয় নাই, আপনাদের বাড়িতে এত কষ্ট করতেছি, বাড়িতেও কষ্ট করতেছি, কিন্তু আপনারা আমার কষ্ট যদি না বুঝেন আমার কষ্ট বুঝবে কে। তখন আমার শাশুড়ি বলল যে তুমি তো এখানে সুখ করতে আসোনি, তোমার কি কষ্ট করতেই হবে। আমি বললাম যে কষ্ট করব, তারপরে যে আমার এত টাকা দিতেছি, এই টাকা আমার তো আর দিয়ে আমি কুলাইতে পারতেছি না। আমার আব্বুর অবস্থা তো আপনাদের একটু বুঝতে হবে, আমার আব্বু অনেক অসুস্থ এবং কি মাথায় ব্রেন টিউমার হয়েছে। তখন বললো যে ঠিক আছে তোমার আব্বুর নিয়ে তুমি থাকো, তুমি বাড়িতে যাও কিছুদিনের জন্য, আমরা আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। এই কথাটা কে বললেন? আমার শাশুড়ি বলল। তখন বললাম যে না, আমার হাজবেন্ড আর অন্য কোনো দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তখন বললো ঠিক আছে, সেটাই যদি হয়, তুমি যদি সেটাই চাও যাতে অন্য কোনো মেয়েকে বিয়ে না করে, তাহলে তুমি আবার বাড়িতে যাও। আমি বললাম কেন, তোমার বিয়েতে তো তোমার বাড়ি থেকে কোনো যৌতুক দেওয়া হয়নি। আচ্ছা, তখন বললো যে আমার বাড়িতে একটা ঘর তুলবো, তো কিছু টাকা নিয়ে এসো। তা আমি বললাম যে আমাকে যে আপনারা বিয়ে করে নিয়ে এসছেন, তো আমার একটা ঘরও তো দেননি আপনারা, তো আমি কোন জায়গায় থাকবো, আমার একটা ইচ্ছা মতো একটা স্বাধীন মতো একটা কথা বলার সুযোগ দেন না। আমার টাকা আপনারা খাচ্ছেন, পড়তেছেন, সবাই নিতেছেন, টাকা ভালোবাসেন, কিন্তু আমাকে তো ভালোবাসেন না। তখন বললো যে তুমি এত বড় কথা। তখন আমার হাজবেন্ড এসে আমাকে মারলো, পরে আমি কান্না করতে করতে রুমে চলে যাই। তারপরে আমার শাশুড়ি আমার বাড়িতে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে এত বেয়াদব হয়েছে যে মুখে মুখে কথা বলে আমার সাথে। তারপরে আমি কোনো উত্তর দিলাম না, যে না, বলতে থাক, যত বদনাম করবে করুক, কিন্তু আমার কিছু বলার নেই। তাহলে আমার বাড়িতে আমার সংসার নিয়ে অনেক অত্যাচার করবে এবং কি ভালো ভালো মানুষকে বলে দিবে যে আমি শ্বশুর বাড়িতে খারাপ আছি, যে আমার মেয়েরে নিয়ে এসে দাও। আমি সেজন্য আমার সংসার বাঁচাইতে আমার বাড়ির কাউকে আমি বলতাম না যে আমার শ্বশুর বাড়িতে অত্যাচার হলেও আমি কাউকে বলবো না। আমার হাজবেন্ড প্রত্যেক দিন নেশা করে ঘরে ফিরতো, তো আমার রান্না করে রাখতাম, যেটাই পারতাম দোকান থেকে নিয়ে এসে রান্না করতাম, খাইতো না, বাড়িতে কিনে কিনে আয়না খাইতো, শাশুড়িরা আলাদা রান্না করে খাইতো। আমি কি খাইছি না খেয়ে আসি নাকি এমনি আসি সেটাও জিজ্ঞেস করতো না। তারপরে 3-4 দিন পরে আমার বাড়ি থেকে ফোন আসে, তো বলে কি যে কি তোমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে কেন। আমি বললাম আম্মু ঠান্ডা লাগছে। আমার এই যে প্রত্যেকদিন মারধর করে অত্যাচার করে, সেগুলো আমি বাড়িতে বলি না। এরকম করতে করতে আমার অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে চলে যাই। মিনিমাম 1 বছর পর আমাকে ফোন দেয়, যোগাযোগ করে না ভিতরে। কারণ হচ্ছে আমি টাকা দিতে পারি না। যৌতুকের হার তাদের উপরে এত পরিমাণে লুক ছিল যৌতুকের, যে অত্যাচার করতে 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 আমাকে একদম তিতা বানিয়ে ফেলেছে। তখন আর আমার ইচ্ছে ছিল না যে আমি ওই সংসার করব বা ওই বাড়িতে আমি থাকবো। আমার মন থেকে উঠে গেছিল ওই বাড়ির বাদ। আমি এবং কি পানি পর্যন্ত খাইতাম না, পুরো 1 সপ্তাহ না খেয়েছিলাম। এরকম ভাবে না খেয়ে থাকতে থাকতে আমি একদম অসুস্থ হয়ে পড়ি। তখন আমার বাড়িতে যায় ফোন দেয় আমার শাশুড়ি। তখন আমার ফোনের যোগাযোগ ছিল না এতটা, চিঠি দিত, কথা বলতো, চিঠিতে লিখে দিত। তারপরে আমি একদিন ফোন দেই, একবারে একটা বাজারে যাই, একজনের মোবাইল দিয়ে ফোন দেই যে আম্মু আমার ভাইয়াকে পাঠাও, আমি বাড়িতে যাব। বলে কেন, কি হয়েছে? আমি বললাম কিছু হয় নাই, আমার খুব দরকার। তখন আমাকে বাড়িতে দিয়ে আসলো আমার হাজবেন্ডে যায়। আমার বাড়ি থেকে কেউ আসে নাই, আসলে যে বদনাম গুলো শুনবে
সেই জন্য আর আমাকে মানে এই জায়গায় রাখে না, আমার বাড়িতে দিয়ে আসে। আমার বাড়িতে দিয়ে আসে মিনিমাম বেশি দিন না আসে, 1 সপ্তাহ পরে আমার আব্বু অসুস্থ হয়ে যায়। আমার আব্বু অসুস্থ হয়, এগুলো কথা শোনার পরে আমার আব্বুর মাথা হলো ব্রেন টিউমার, অপারেশন করবে। টাকা পয়সা যা ছিল, ব্যাংকের টাকা ছিল, গরু ছিল 6টা, গরুগুলো বিক্রি করলো, তারপরে নিয়ে গেল ইন্ডিয়ায়। তখন আর আমি শ্বশুর বাড়ি যাই না। মিনিমাম 1 বছর হয়ে গেল, আমাকে ফোন দেয়, যোগাযোগ করে, কিন্তু আর দেখতে আসে না। 1 বছর ধরে আমি আব্বুর কাছে থাকি, আব্বুর ওষুধ খাওয়াই, ভাত খাওয়াই দেই। তখন আমার খুব মানে বাড়ির ভিতরে অনেক মন বসে জায়গা, আমার শ্বশুর বাড়ি যাইতে ইচ্ছে করে না তখন, যে না আমি আর যাব না, যদি নিতে আসে যাব, আমি আর একা একা যাব না। আব্বু বলল কি, না তোমাকে আরেক জায়গায় আমি বিয়ে দিব, তোমার যাইতে হবে না। আমি বললাম না, মানুষের সংসার তো একটাই, দ্বিতীয় সংসার আমি আর করব না। জীবনে যদি আবার ছেড়েও চলে যায়, আমি বিয়ে করব না। তখন আমার আব্বু বসে বসে কান্না করে যে আমার মেয়ে সে একটাই, অন্য তো মেয়েরা এরকম কথা বলে না। আমার মেয়েও তার একটা বিয়ে হয়েছে, দ্বিতীয় বিয়ে করলো ওই ছেলের রেখা, তো এই মেয়ে তো এই কথা বলে না। এগুলো বলে আর কান্না করে। এইগুলো কান্না করতে করতে আব্বু হয়ে গেল অসুস্থ, এমন অসুস্থ হইলো যে বিছানা পড়ে গেল। আব্বুর বয়স তখন ছিল 35 বছর, বেশি ছিল না। আমার আব্বু বিয়ে করছিল 14 বছর বয়সে। কিন্তু তখন আমরা এরকম পর্যায়ে ছিলাম যে ভাইয়া আমাদের ঘরের কোনো ভাত ছিল না খাওয়ার মতো, যে জমি ছিল আবাদ করার মতো কোনো মানুষ ছিল না। এত কষ্ট ছিল আমাদের। ভাইটার তো ছোট, বড় ভাই নাই, ছোট 2টা বোন, খুব কষ্টে ছিলাম। গরু বিক্রি করে ব্যাংকে টাকা ছিল, সেগুলো নিয়ে এসে আব্বুর অপারেশন করলো। অপারেশন করার পরে অপারেশন করে সাকসেসফুল হইলো, আব্বু মারা গেল। আব্বু মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট শেষ কষ্ট, এমন এই যে কষ্ট। মানে আপনার বাবা মারা গেল, তখনও আপনি আপনার বাবা বাড়িতেই? হ্যাঁ, তাহলে আপনার মানে শ্বশুর বাড়ি থেকে আপনার হাজবেন্ড একবারও আসে নাই? ফোন দেয় কিন্তু আসে না। না, একটা প্রশ্ন, আপনার বাবা যখন মারা যায়, মানে আপনার হাজবেন্ড তখন তার শ্বশুরের যেদিন মারা যায় সেদিন আসে নাই সে? না, তখন রাগ হয়েছিল, অনেক রাগ। না, তাই বলে একজন মানুষ মারা যাবে তখন সিরিয়াসলি আসেই নাই? আসেনি। ওকে, তারপর আমার আব্বু মারা যাওয়ার পরে 40 দিন আপনার মিলাদ পড়াবে, তখন আসার জন্য বলি, আসে না। যে বলে যে তোমার আব্বু, আমার আব্বু তোর না। এরকম কথা বলতো যে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তো, আমি কাউকে কিছু বলতে পারতাম না, কাউকে বুঝাইতে পারতাম না। আমাকে সবাই পাগল বলতো, কি এমন জায়গায় বিয়ে বসছিস যে নিজের ইচ্ছায় যে জৈলাপুরা মরবি, কিন্তু কাউকে বলবি না। আমার এরকম কথা বলতো আমার চাচিরা, বাবিরা সবাই মিলে। তখন আমি বলতাম জীবনে একদিন হলে তো সুখ হবে, এখন কষ্ট করতেছি তাতে কি হয়েছে? আমার মতো যে হাজার হাজার মানুষ আছে, কষ্টে আছে, তাদেরকে তো কেউ দেখে না, তাদের কাছে তো কেউ যায় না। তো আমি এত কষ্টে আছি, তোমরা দেখতেছো, ওদের কষ্টটা তো তোমরা দেখো না। তখন বললো যে মা, তোরা তো কপাল পুরা, সেজন্য তো তোদের কষ্ট, নাহলে কি অল্প বয়সে বাবা মারা যায়, বা অল্প বয়সে তো তাদের বিয়ে হয় না। ওদের বিয়ে হয়েছে 18 বছর পরে। তখন আমি বললাম ভাগ্যে যা ছিল তাই হবে, আমি কি করব, ভাগ্যের উপরে তো আমি লড়তে পারবো না। তখন আমার চাচি কি করলো, আরেক জায়গায় বিয়ে ঠিক করলো আপনার? হ্যাঁ, কিন্তু আমি রাজি হই নাই। তখন আমি চলে আসি ঢাকায়, যে আমার যদি বাড়িতে থাকি সবাই ধরে আমাকে আরেকটা বিয়ে দিবে, কারণ আব্বু নাই, কোন সমস্যা পড়ে যায়। চতুর্দিক দিয়ে মানুষ ছিল অনেক খারাপ, আমাদের বাড়ির আশপাশে মানুষ ভালো না বেশি একটা, অনেক দুর্বলতার সুযোগ খুঁজে। বাবা মারা যাওয়ার পরে আসলে আলটিমেটলি আপনার ভয়টা বেড়ে গেল? হ্যাঁ, অনেক ভয় আমার ভিতরে, যে আমি কি করবো এখন। এবং কি ভাইয়া জানেন, আমার ছোট থেকে এই পর্যন্ত আমার একটা সুতা পর্যন্ত কেউ দেয়নি, আমি নিজে তৈরি করে নিছি। সেজন্য ওই কষ্টটা আমার বেশি, এত কষ্ট ভিতরে যে বলার বাহিরে। সেজন্য আমি আবার ঢাকা চলে আসি। আমাকে বিয়ে দিবে বললো, যে না আমি আর বিয়ে করব না, ঢাকায় চলে যাই। আমার ভাবি বললো কি যে না,
তোমাকে ঢাকায় দিতে হবে না, তুমি আমাদের বাসায় থাকো, আমাদের কাছে থাকো, তোমার চাকরিও করতে হবে না। আমি বললাম না, আমি আরেক যে আপুর বাসায় যাওয়ার কথা বললে আমি একটা পরে ঢাকায় চলে আসি। আমি জামা কাপড়ও আনি না, আমার হাতে একটা মোবাইলও নাই, মোবাইলটা বাড়িতে রেখে আসছি, যাতে আমি বাড়িতে রেখে আসি, যাতে আমার যোগাযোগ করতে পারবে না, যোগাযোগ করলেই তো আমাকে নিয়ে আবার বিয়ে দিয়ে দিবে। সেই ভয়ে আমি আবার ঢাকায় চলে আসি। সেই ঢাকায় আসার পরে আবার বাইরের কথা উঠলো যে না, আমাকে আমার এখন বাইরে যেতেই হবে, যেমনি হোক আমি বাইরে যাব। তারপরে আমি কাগজপত্র সব নিয়ে আসি। নিয়ে আসার পরে সাভার নবীনগরের একটা স্যারের সাথে দেখা হয়, আগে যে জায়গায় চাকরি করতাম ওই স্যারের সাথে দেখা হয়। স্যারের বাড়িতে গেলাম, স্যার বললো যে কি জন্য আসছো আম্মু? আমি বললাম স্যার এরকম এরকম আমার তো এক জায়গায় বিয়ে হয়েছিল, তো এখন ওই জায়গা থেকে এখন অত্যাচার করে, নির্যাতন করে, আমি এখন কি করব, আমাকে একটা বুদ্ধি দেন। স্যার বললো কি, যা আমার বাসায় থাক। আমি বললাম আপনার বাসায় থাকবো কিভাবে, আমার বিয়ে হয়েছে, এখন আমি অনেক বড় হয়েছি, আপনার বাসায় থাকলে 10 জনে 10টা কথা বলবে, তখন আমি কি করব? বলে কোনো সমস্যা নেই, আমার আম্মুর সাথে তুমি থাকবা। তখন থাকলাম মিনিমাম 3 থেকে 4 মাস থাকলাম। আমার কোনো খরচ নিল না, টাকা পয়সা নিয়ে কিচ্ছু নেয়নি। তো তার ওয়াইফ আবার ক্যান্সার হইলো, যে আমাকে দেখবে, যে আমাকে দেখাশোনা করতেছে, তার কাছে থাকতাম, তার ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল। সেখান থেকে আমি চলে আসলাম। এখন পর্যন্ত তাদের কাছে আমি ফোন দেই, এখনো কথা বলি। তার মেয়ে হচ্ছে আপনার 6টা মেয়ে, কোনো ছেলে নাই। 6টা মেয়ে রেখে মাটা মারা গেছে। দুধের শিশু ছিল, 2 বছরের শিশু, যমজ মেয়ে ছিল 2টা, যমজ মেয়ে রেখে মারা গেছে। তারপর আপনার সঙ্গে কি হলো? তারপরে আমার সাথে ওই খালু স্যারের বাসা থেকে আমি চলে যাই। ওই যে আগে আইনজীবী সমিতি ছিল যে, ওই অফিসে আসি, মিরপুরে আসি। মিরপুরে আসার পরে স্যারদের বলি, স্যার আমাকে একটা চাকরি দিবেন। বলে তো তোমার চাকরি তো বয়সই হয়নি, তোমার সার্টিফিকেট আছে? আমি বললাম না। সার্টিফিকেট হবে কিভাবে, আমার তো লেখাপড়া করার সুযোগই পাইলাম না, আমি যতটুকু করছি কোন রকম নামটা লিখতে পারি। তো আমার স্যার বললো এই লেখাপড়াতে তোমার চাকরি হবে না। চাকরি দিতে পারতাম, তোমার কাছে যদি ভালো সার্টিফিকেট থাকতো তাহলে আমি দিতে পারতাম, সার্টিফিকেট ছাড়া তোমার কাছে কোনো চাকরি দিতে পারবো না। যদি পারো তাহলে বাসায় কাজ করতে পারো। এমন কষ্ট লাগলো আমার, যে কষ্টে আমার বুকটা ফেটে গেল, যে আমি কি করবো, এখন কিছু করার মতো নাই আমার। ঢাকায় যাদের কাছে যাব তারা আমার বাড়িতে ফোন দিয়ে বলে দিবে যে আছে, শুনো ওই জায়গায় আছে, ওই আসে নিয়ে যান। সেজন্য আমি সবার কাছ থেকে পালায় পালায় থাকি, কোন জায়গায় গেলে আমি ঠাই পাবো, ভালো একটা আশ্রয় পাবো। আমাকে তখন কেউ আশ্রয় দেয় না, যাতে আমি খারাপ কোনো জায়গায় যাতে না জড়িত হই, এমন ভাবে একটা মানুষের কাছে গেলাম, যেটা হচ্ছে আপনার আইনজীবী সমিতি আগারগা তালতলা চিনেন, ওই জায়গায় যাই। এরকম করে করতে করতে ভাই পুরো একটা বাংলাদেশি মনে অর্ধেকে আমি ঘুরছি, যে একটা আশ্রয়ের জন্য সবার কাছে। তো আমাকে কেউ আশ্রয় দেয়নি। পরে ওই আইনজীবী সমিতিতে গেছি, তারা আপনাকে সাপোর্টটা করে। আমি ছিলাম যেখানটাতে, ওখান থেকে শুরু করছি। সেই আইনজীবী সমিতি থেকে আমি ওখানে আশ্রয় পাই। আশ্রয় পাওয়ার এর পরে মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কোনো কথাবার্তা নাই? কিছুদিন পর শুরু হয়। তো আইনজীবী সমিতি যাওয়ার পরে আমার অ্যাড্রেস নেয়, যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, বা তোমার কে আছে, ভাই বোন কয়জন, সব অ্যাড্রেস নেওয়ার পরে আমাকে আর বলে না যে আমার বাড়িতে সে যাবে। ম্যাডাম আমার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আমার সবাই আছে দেখে আসছে, আমি কিন্তু এদিক দিয়ে জানি না যে আমার বাড়িতে গেছে ম্যাডাম। আমার অ্যাড্রেস নিয়ে আমার বাড়িতে গেল, যাওয়ার পরে আমাকে আবার ফোন দিল বাড়ি থেকে, আমার আম্মু ফোন দিল, কান্নাকাটি করতেছে যে আমার বাড়িতে চলে আয় মা, আমি তো আর পারছি না তোর ছাড়া থাকতে, বাড়িটা খালি খালি লাগতেছে, এবং তোর বাবা তো চলে গেছে রাইখা, এখন আমি কি করব। এই কান্না শুনে আমি আর থাকতে পারি না, তখন মোবাইল নাম্বার ডিলিট করে দেই। ম্যাডামরে বলি, ম্যাডাম আমি তো আর পারবো না, আমি যদি এখন বাড়িতে যাই আমার উপরে আবার জ্বর আসবে, আমার হাজবেন্ড আমার উপর অত্যাচার করবে। আমি চাই না আমাকে অত্যাচার করুক, এবং কি 10টা মানুষ আমার দেখুক আমার অত্যাচার করতেছে।
আমি কিন্তু কষ্টে থাকতে পারবো না। তখন আম্মুকে বললাম যে আম্মু আমার জন্য কান্না করো না, ম্যাডামের কাছে বলে দিছি, ম্যাডাম কয়েকদিন পর পরে তোমাকে আমার কাছে নিয়ে আসবে এবং কি দেখা করাবে, কথাবার্তা বলবো, তুমি যদি মন চায় তুমি এসে এসে দেখে যাবো, কিন্তু আমার হাজবেন্ড যেন না চিনে এবং কি ঠিকানা যেতে না পায় যে আমি Okay. এই জায়গায় আছি। তখন আমার আম্মু আসে, আমার বাইরে নিয়ে এসে দেখে দেখে যায়। সেটা হচ্ছে আপনার এত ভালো লাগতো যে তখন আর ওইখান থেকে আমার যাইতে ইচ্ছে হতো না। আইনজীবী সমিতি এমন একটা প্রতিষ্ঠান ভাইয়া, এরকম প্রতিষ্ঠান যাতে জায়গায় জায়গায় জেলায় জেলায় এবং হয়। ধন্যবাদ এবং এবং- কৃতজ্ঞতা জানাতে চাই আসলে এই আইনজীবী সমিতি যাদের কথা বলছে, যে মানুষগুলো আসলে স্বপ্ন দেখতে ভুলে যায়, আপনারা নতুন করে স্বপ্ন দেখতে শেখান এবং স্বপ্ন দেখতে শেখানোটা না মানে খুব দরকার। স্বপ্ন ভেঙে দেওয়াটা খুব সহজ, কিন্তু একটা মানুষের স্বপ্ন গড়ে দেওয়াটা, একটা মানুষের স্বপ্নকে আপনি যখন সামনে নিয়ে আসবেন, ওই জায়গাটা আসলে বিশাল। এবং এই এত বড় বিশাল দায়িত্বটা যারা আসলে নিজেদের কাঁধে নিয়ে করছেন, সেই মানুষগুলোকে একটা স্যালুট এবং ভালোবাসা হৃদয়ের ভেতর থেকে, যে এখনো আশপাশে ভালো মানুষ থাকে। আমরা প্রায় সময় একটা কথা বলি যে ভালো মানুষের বড্ড অভাব, কিন্তু কথাটা হয়তো বা ভুল। যদি ভালো মানুষের বড্ড অভাবই হতো, এই সুমির পাশে যাদের কথা বলছে সুমি, তারা কিন্তু এসে দাঁড়াতো না। তারপর সুমি, আপনার হাজবেন্ড কতদিন পরে ফিরলো? মিনিমাম 9 মাস পরে আমার এই সাথে 9 মাস তিনি আসলে কোথায় ছিল? চাঁদপুরে ছিল ভাইয়া, তার আচ্ছা। বাড়িতে ছিল। এবং কি আমি যে এত দূরে আসছি আমার যোগাযোগ না নিয়ে তার বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে তার বাড়িতে তার মা, যাতে আমার সাথে আর যোগাযোগ করতে না করে তাকে। আমার হাজবেন্ড আমার যোগাযোগ করতে অনেক ইচ্ছুক ছিল না। আমি পরে ফোন দিতাম, আমার সাথে কথা বলতে চাইতো না। আমার শাশুড়ি না করতো যে না, ওর যৌতুক লাগবে না, ওকে আমার বাড়িতে আমি নিয়ে আসবো না। আমি পরে বললাম আম্মু এটা কিন্তু ঠিক করতেছেন না, আমি কিন্তু অনেক কষ্ট পাবো, আমি আপনাদের কিছু বলবো না, কিছু করবো না, আপনারা বুঝতে পারবেন একদিন যে মেয়েটা কি ছিল এবং আমি কি জন্য অত্যাচার করছি। তখন আমি এই কথা বলে চলে আসি। আমার পাশাপাশি একটা বাসা ছিল, ওই আইনজীবী সমিতির পাশেই পরিচিত একটা মানুষ ছিল আমার দেশের, কিন্তু আমি জানতাম না যে এত পাশে একটা মানুষ আছে। তখন তার কাছ থেকে যোগাযোগ করলাম যে আমি বাড়িতে যাইতে চাই, কিভাবে যাব। পরে আমার ম্যাডাম বলল যে তুমি বাড়িতে যাইতে চাও, এখন তোমাকে যেতে দিব না আমরা, কারণ হইতেছে সরকারি থেকে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি যদি এখন এখান থেকে চলে যাও, তোমার রেজিস্ট্রেশনের খাতা থেকে তোমার নাম চলে যাবে। আমি বললাম ম্যাডাম তাহলে কি করব। পরে বললো তোমার হাজবেন্ডকে এখানে নিয়ে আসো। আমি বললাম না, আমি আর ওকে এখানে আনবো না। যদি আমার যেতে হয় এখান থেকে যাবো, শ্বশুর বাড়ি যাবো, না হলে ওকে আমি ছেড়ে দিব। ওর কাছে আমি যাব না, আমি ওর অত্যাচার শুনতে চাই না, কথাবার্তাও ভালো না, মারধর করে এবং কি খাবার দেয় না ঠিক মতো, অনেক অত্যাচার করতো আমার উপরে। তখন ম্যাডাম বলল ঠিক আছে, তুমি এখানে যতদিন থাকতে চাও থাকো, আমাদের কোনো প্রবলেম নেই। তখন আমি যতটুকু লেখাপড়া শিখতাম ভাইয়া, যতটুকু শিখছিলাম তার চেয়ে 3 গুণ ওখানে আমার শিখাইছে। আবার বয়স্ক শিক্ষার মতো করেই, আবার নৈতিক শিক্ষা, আরবি পড়লাম, তারপরে কোরআন শিখ পড়ছি। 3 খতম ওখানে দেওয়া হয়েছে। এই 1 বছরের ভিতরে 3 খতম কোরআন ওরা পড়াইছে ম্যাডাম রেখা। কোরআন শিখ পড়ার পরে ওখানে আপনার এমব্রয়ডারি আবার শিখাইলো, কাটিং সেকশনে আবার কাটিং শিখাইলো। ওই যে আগের মতো করে আবার সব শিখলাম, কিন্তু ওই জায়গায় আবার নৈতিক শিক্ষা ছিল। নৈতিক শিক্ষার পাশাপাশি গানের ক্লাসও করাইতো, যাতে মনটা ঠিক হয়ে যায়। আমাদের যাতে এরকম অনেক মেয়ে ছিল ভাইয়া, মোট 30 জন মেয়ে ছিল আমাদের মতো নির্যাতিত মেয়েরা। এত নির্যাতিত ছিল যে ফ্যামিলি থেকে, শ্বশুর বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আসতো, আইসা ওখানে সাক্ষাৎকারে কথা বলতো এবং কি 6 মাস পর পর ওরা বাড়ি যেত। কিন্তু আমি 1 বছর ভিতরে বাড়ি যাইনি, কারণ একটাই, আমার ভিতরে কষ্ট বেশি, সেজন্য আমি বাড়ি যাইতাম না। তখন ওখানে 6 মাস গানের ক্লাস করলাম। গানের ক্লাস করার পর থেকে ভাই আমার মনটা একটু ভালো হইলো। গানের ক্লাস করার পরে যে শিল্পী মেহেরিন, চিনেন মেহেরিনকে? উনি আম্মু আর কি আমাদের সদস্য ছিল, ওই প্রতিষ্ঠানের সদস্য হয়ে আসতো প্রতি 6 মাস পর পরে। গান শেখাতো আপনাদেরকে? হ্যাঁ, উনি গান শিখাইতো না, একটা ম্যাডাম রাখছিল, ম্যাডামই গান শিখাইতো। উনিরা টাকা দিত আর কি,
উনিরা খরচ চালাইতো। আচ্ছা, এরপরে আপনার হাজবেন্ডের জায়গায় আমরা একটু আসি। এখানে তো আপনাকে এই মানুষগুলো সাপোর্ট করলো, এই হ্যাঁ। ব্যাপারটা আমরা শুনলাম। এবার আসেন আপনার হাজবেন্ডের ব্যাপারে। ওইটা শেষ করি, অল্প একটু আছে। ওটা হচ্ছে আমার 6 মাস পরে ম্যাডাম আসে, ম্যাডাম এসে আমাকে সবকিছু মানে পরীক্ষা নেয় এবং কি বিদায় অনুষ্ঠান করে, একটা বিদায় অনুষ্ঠান করে। ও অনুষ্ঠানের ভিতরে মিনিমাম 200-300 মানুষ হয় বাহিরের। তো সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে বাহ। একটা অনুষ্ঠান হয়। অনেক শিল্পীরা আসে, শিল্পীরা আসার পর আমাদের উদ্বোধন করে অনেক কিছু দেয়, টাকা পয়সা দেয়, মেশিন দেয়, সার্টিফিকেট দেয়, আবার নতুন করে জীবনটা যেন সবকিছু নতুন করে সুন্দর হ্যাঁ। করতে যা যা লাগে যা যা লাগে ভাইয়া উদ্যোগ নেয়। সব দিছে। চমৎকার। আবার এবং কি আমার আম্মুকে, আমার দুলাভাইকে, আমার ভাইয়াকে নিয়ে এসে ওদের সামনে সবকিছু করে দিছে, মেশিন সহ আমার আম্মুর হাতে তুলে দিছে। তখন সবাই খুশি। ওই যে আমার বাড়িতে নিয়ে আসলো, ওখান থেকে ওই প্রতিষ্ঠান বাড়িতে নিয়ে আসলো কেন? বাড়িতে নিয়ে আসলো কারণ হতেছে ওই স্যারেরা ম্যাডামরা আমাকে বলছে যে তুমি এখন বাড়িতে যাও, তোমার আম্মুর কাছে যাও, তোমার শ্বশুর শাশুড়ি যখন বলবে যে আমাদের এখানে আসো তখন তুমি যাবা, নিজের ইচ্ছায় তুমি যাও যদি তখন কিন্তু আবার অবহেলা করবে তোমাকে। সেই কারণে আমি আর যাই না। পরে কিছুদিন পরে আমার ভাবি আছে, চাচাতো বার বউ, উনি আবার আমার হাজবেন্ডের ফোন দিল যে ফিরোজ তোমার ওয়াইফ তো আসছে, তুমি কি এখন আসতে চাও না, কি দেখা করতে চাও না? বললে কি আমার আম্মু তো না করছে, তা আমি কিভাবে যাব? বলে কি তোমার বউ বড় নাকি তোমার ফ্যামিলি কথা বড়, না তোমার আম্মুর কথা বড়? তুমি আম্মুর কথা মানবা ঠিকই, তোমার ওয়াইফের দিকে কি তাকাবা না? সে তখন বলল কি সে যদি এতদিন পরে আমাকে খোঁজ খবর না নিয়ে বাড়িতে চলে যেতে পারে আমিও পারবো। তখন আমার মনের ভিতরে আবার কষ্ট হয়ে গেল যে না, আমি এবার পিছাবো না, আমি এবার নিজের মতো করে নিজে বাঁচবো। এখন যে এত কথা বললো, তখন আবার কিছু টাকা হয়েছিল, 80-90 হাজার টাকা হাতে ছিল, ওই সরকারি থেকে দিছে কিছু, বাহ। সব মিলে প্রায় 90 হাজার টাকা হাতে ছিল। ওই টাকা নিয়ে ভাইয়া আবার আমাকে শ্বশুর বাড়ি পাঠাইলো। মানে যেই টাকা আপনি আসলে নিজে ঘুরে দাঁড়ানোর জন্য পেলেন, এই টাকা আপনি ওই টাকা নিয়ে আবার পাঠাইলো যাতে সংসারটা আবার জোড়া লাগে। এই কাজটা কি করলো? আমার সবাই মিলে করছে, বাড়ির সবাই। কিন্তু ভালোর জন্য করছিল ভাইয়া, খারাপের জন্য করেনি। কারণ কিন্তু ভালোর জন্য মানে করা টাকা মানেটা গেলে কি? টাকা আসবে, মান গেলে মান আসবে না, না। সেটা সেই না। কারণে আমাকে একটু আচ্ছা, মানে দাঁড়ানোর জন্য সুযোগ দিছিল। কতবার সেটা আপনি গল্প শুরু থেকেই বলতেছেন যে আপনাকে হ্যাঁ, প্রথমবার মোট 50,000, এরপরে মোট 5 লাখ টাকা আমার হাজবেন্ডকে দেওয়া হয়েছে ভাইয়া। আমরা শেষ থেকে আমরা শুরু আসবো এই 5 পর্যন্ত। লাখ টাকা দিয়ে তিনি কি করলো এগুলো আমরা শুনবো, একটু ধাপে ধাপে শুনি। এরপর কি হলো? তারপরে আমার শাশুড়ি টাকা দিয়ে বলে ঘর করবে, সিমেন্টের খাম তৈরি করবে, মাটি কাটবে, অনেক ধরনের দেখাইতেছে, আমার লিস্ট দিছে একটা হাতের ভিতরে দাঁড়াই। তারপরে আস্তে আস্তে 2 মাস 3 মাস এরকম করে যাইতেছে ভাই। তারপরেও আবার নিশা শুরু করে দিছে, আবার শুরু করে দিছে। মাঝখানে কম ছিল, হাতে টাকা আসলেই এরকম করে। কিন্তু মাঝখান দিয়ে আমার হাজবেন্ডটা ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, কিন্তু ভাই টাকা কি করতো, চাকরির পাশাপাশি ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, রাত্রে বাসায় আসতো না, মানুষকে দেখতো, এসে আমাকে বলতো তুমি একটা মেয়ে, তুমি তোমার হাজবেন্ডকে ঠিক করে রাখতে পারো না? আমি বললাম ভাইয়া আমার পক্ষে সম্ভব না, আপনাদের ছেলে আপনারা পারেন না ঠিক করতে, আমি কিভাবে করব? তখন বললে কি তাহলে আর কি করব, তুমি ঠিক করতে পারো না, আমরা কিভাবে পারবো? এখন তোমার ইচ্ছা, তুমি যেটা করতে পারবা করো, না পারলে নাই। তখন আমি আস্তে 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 ধরতে এক পর্যায়ে বললাম কি যে না, আমার তো সংসারে অনেক কিছু করলাম, এখন তো একটা ছেলে মেয়ের দরকার। সে বলে কি যে না, মাত্র 3.5 বছর বয়স, বিয়ের বয়স, এখন তো এখন আর কিছু করতে পারবো না, 5 বছরের আগে তুমি কেন? এটা করতে পারবো না। এটা ওনার আসলে যুক্তি ছিল। হ্যাঁ, তাদের যুক্তি ছিল। এই কারণে আমি বুঝতে পারছি যে উনি আম্মু আরেকটা বিয়ে করাবে, কারণ তাদের টাকার লোভ ছিল প্রচুর ভাইয়া। ওহ। এত লোভ ছিল যে ওদের টাকা হয় না, যত টাকা দিবে তত ওদের দরকার হয়, সেজন্য আর কি আমার উপরে রাগ ছিল। তখন আমি কিছু বললাম না, থাক গা, একদিন ঠিক হয়ে যাবে। পরে বলে কি যে ঠিক আছে সমস্যা নাই, তো আস্তে আস্তে করে
সংসার চালায় যাইতে 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 এমন এক পর্যায়ে আসলো, আমার শ্বশুর অসুস্থ। তখন কি করব? আমার হাজবেন্ড বলে কি, তা বাড়িতে একটা টেলার্সের মেশিন নিয়ে এসে দেই, তুমি কাজ করো। বললাম ঠিক আছে, আমি তো কাজ জানি। তারপরে কয়েকটা মানুষ নিয়ে কাজ শিখাইলাম ওদেরকে, ট্রেডিং সেন্টারের মতো করে কাজ শিখাইলাম। ওই টাকাও আমার হাতে থাকে না। এদিক দিয়ে কাজ করি আমি, ওই দিক দিয়ে টাকা হাত থেকে চলে যায়। মানে এরকম ওদের এত অভাব ছিল যে টাকা শেষ নেই, ওদের এত টাকা দরকার আমার বলার বাহিরে। জীবনে আমি এত কষ্ট করছি, কোনোদিন সফল হতে পারিনি ওদের বাড়িতে। হাতে একটা টাকা আমি রাখতে পারতাম না, এবং কি 5 বেলা যে নাস্তা বলেন, 2 বেলা ভাত বলেন, এই ভাত আমি 2 বেলা শান্তি মতো খাইতে পারতাম না। কাজের একটার পর একটা কাজ আমার উপরে দিয়েই থাকতো, এটা করো ওটা করো। এদিক দিয়ে টেলার্সের কাজ করি, এদিক দিয়ে রান্না করি, এদিক দিয়ে গরু হাঁস মুরগি সব মানে দেখাশোনা। আমার উপরে অনেক অত্যাচার করছে। বলতে গেলে কি, যে একটা মানুষের এত অত্যাচার করে যে মানুষ বাঁচতে পারবে না। আমার মতো এই পৃথিবীতে অনেক মানুষই আছে ভাই, এরকম কষ্ট যাতে আর না দেয় ওরা। আমার মতো করে যাতে ভালোভাবে সবাই বাঁচতে ইচ্ছা হয়, যাতে সবাই বাঁচতে পারে, যে এরকম আমি সবাইকে বলে রাখি যে কষ্ট করতে করতে মানুষ একদিন মানুষ হবে, কিন্তু হাল ছাইড়া দেয় না। জানি আমি এমন ভাবে কষ্ট করতেছি এখন পর্যন্ত, আমাকে বাড়ি থেকে সবাই বলে যে তোকে আমি আরেকটা বিয়ে দিব। আমি বললাম না, যদি কোনোদিন তার ইচ্ছা হয় আমাকে দেখতে আসবে বা যোগাযোগ রাখবে। সংসার তো করতেছি, আমি তো আর ডিভোর্স দেয়নি এখন পর্যন্ত, ভাইয়া আমাকে দেখতে আসেনি। তারপরে আমার ইচ্ছা হইলো আমি বাইরে চলে যাবো। বাইরে কেন যাবেন? আমার সাথে যোগাযোগ নেই, আমি তো বলছি আমি বিয়ে করব না আর। তো বাড়ির থেকে বললো যে ঠিক আছে, তোমার যদি ভালো মনে হয় তুমি যাও। আমি বললাম আমি তো পাসপোর্ট বানাইতে হবে, টাকা লাগবে। তখন কি করবো, আমি টাকা কোথা থেকে আনবো? তারপরে ওই স্যারের কাছে আবার যাই। স্যারের কাছে যাই, বলি স্যার আমার তো পাসপোর্ট বানাইতে হবে বা বিদেশ যাবো। বলে কে বিদেশ পাঠাবে, কোন জায়গা থেকে? আমি বললাম যে ফকিরাপুল একটা এজেন্সি আছে, ওখানে আমাকে যাইতে বলছে। বলে বললো ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। সে নিয়ে গেল। ওখান থেকে একটা, আমার কিচ্ছু লাগেনি, পাসপোর্টের টাকা মেডিকেলের টাকা সব সে দিছে। সে দিয়ে পাসপোর্ট বানাইলো। 2 মাস পরে ভিসা আসলো, মেডিকেল করলাম, ট্রেডিং সেন্টারে গেলাম, ট্রেডিং করলাম। মিনিমাম আপনার 7 থেকে 8 মাস লাগলো সব কমপ্লিট হইতে। 7-8 মাসের ভিতরে বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ার ইচ্ছাটা কেন ছিল? বাইরে যাওয়ার ইচ্ছাটা ছিল একমাত্র এই কষ্ট দূর করার জন্য ভাইয়া, যাতে মনে থেকে আমার কষ্টটা একবারে চলে যায়। ওই ফিরোজের কথা যাতে আমার মনে না আসে যে এরকম অত্যাচার করছে আমাকে, দ্বিতীয়বার যাতে এরকম না হয়। আমার অত্যাচার করার মতো ক্ষমতা যাতে তার না থাকে। আমি নিজের মতো নিজে দাঁড়াইতে চাই, নিজের পায়ে নিজে সবকিছু শিখছি, সবকিছু জানছি, এবং কি বাইরে রাষ্ট্রে যাই এবং সবকিছু বুঝে আসবো। টাকা পয়সা না আনতে পারলেও আমার মনটা যাতে ভালো হয়, সে কারণে আমি বাইরে যাওয়ার প্রস্তুতি নেই। মেডিকেল করাইলাম, মেডিকেল ভালোই হইলো, কোনো সমস্যা নেই। তো পাসপোর্ট সবকিছু ঠিক করি, কিন্তু কি বয়সটা কম হয়। বয়স কম হওয়ার কারণে কিছু টাকা ঘুষ দেয়, পূর্ণভাবে তারা করে দেয়। 25 বছর হইতে হবে, 25 বছর না হলে আমাকে বাইরে নিবে না। এরপর আপনি কোন দেশ গেলেন বলুন? সেটা হচ্ছে ভাই মক্কা গেছিলাম। মক্কা তাইবের ভিতরে আরাফাত ময়দান আছে না, সেই জায়গায়, একদম যে জায়গায় মানুষ হজ করতে যায় ঠিক সেই জায়গায়। এখানে মানে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনি নিজে কিছু করবেন, এই তো? হ্যাঁ, আচ্ছা। কিন্তু ভাই কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে খারাপ হয়। ওই জায়গায় যাওয়ার পরে আমাকে অনেক অত্যাচার করতো। যেমন ধরেন খাবার খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না। ওখানে মেইনলি কাজের জন্যই যাওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাজ করতেন সেখানে? সেটা হইতেছে চা বানানো, কফি টফি বানানো, আচ্ছা। খাবার তৈরি করা। আপনার ওখানে হচ্ছে একটা এনজিওর মতোই সুন্দর একটা জায়গা, কিন্তু রাত্রেবেলা এনজিও তে থাকবো,
দিনের বেলা বাসায় যাব। ওটা উল্টো সিস্টেম, যেমন তো এই বাংলাদেশে যে মানে আপনি প্ল্যান করলেন, আপনার তো মানে বয়স তখন অনেক কম ছিল, মানে এই সাহসগুলো আপনি পেলেন কিভাবে? মানে পেলাম হচ্ছে বাংলাদেশ ছেড়ে দিবেন, আপনি দেশের বাইরে চলে যাবেন? এই প্লেনটা পাচ্ছি হচ্ছে ভাইয়া একমাত্র এনজিও থেকে। ওরা আপনাকে সাহসটা দেয় যে হ্যাঁ, আচ্ছা। যে নিজে দাঁড়াইতে হলে অনেক কষ্ট করতে হবে, তুমি কি কষ্ট করতে পারবা নাকি হাল ছাড়ে দিবা, সেটা আমাকে প্রশ্ন করতো প্রত্যেকটা দিন আমাকে। মক্কার জীবনগুলো কেমন ছিল একটু শুনি আমি। হ্যাঁ ভাইয়া, অনেক ভালো ছিল। ইনশাআল্লাহ দোয়া করবেন ভবিষ্যতে যেন আরেকবার মক্কা মদিনা দেখে আসতে পারি কোনো একদিন, আমার এইটুকু আশা আছে। আচ্ছা, ওখানে মানে কাজের পরিবেশ কেমন কাজের ছিল? পরিবেশটা ভালো ছিল, কিন্তু খাবার ঘুম এগুলো খুব খারাপ ছিল। আপনি যখন আমি- দেশের বাইরে ছিলেন তখন কি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছিল একবার? না ভাইয়া, ওখানে একবারও না? একবারও না। আমি ফোন নাম্বার দিয়ে আসছিলাম, কিন্তু আমাকে ফোন করতো না। আমি ফোন করতাম যে নাম্বারে, সেই নাম্বার বন্ধ ছিল। সেই নাম্বারগুলো আপনার বন্ধ ছিল, কারণ হইতেছে সিম গুলো চেঞ্জ করে ফেলছে, যাতে আমি আর ফোন দিতে না পারি। তারপরে আমি টাকা পাঠাইতাম, কিছু টাকা পাঠাইতাম। একবার পাঠাইছিলাম 26,000, এই টাকাটা আপনি কার কাছে পাঠান? আমার আম্মুর কাছে পাঠাইছিলাম। ও কাজে লাগছিল তখন। তা আমার আম্মু অসুস্থ ছিল, আমার আপুর অপারেশন করছিল, খুব দরকার ছিল সে সময়। কিন্তু ভাই আমি এত কষ্টে ছিলাম, বাইরে যাইয়া ভাত কি জিনিস সেটা দেখতাম না। এক সপ্তাহের ভিতরে ভাত খাইতে পারিনি। রুটি, তারপরে আপনার নুডলস এসব খাইছিলাম। আমার তো এটা মানে অভ্যস্ত না। right? না, তো মাঝে মাঝে আমি কি করতাম, নিজের ইচ্ছা করে ওদেরকে বলতাম যে মুরগি বলে ওরা জিজাস, মানে জিবি জিজাস, আমাকে একটা মুরগি নিয়ে এসে দাও, মানে বলতাম, পরে নিয়ে এসে দিত। এগুলো রান্না করতাম। মরিচ নাই, ওদের দেশে মরিচ বলে পিলপিল, জিবি পিলপিল, মানে পিলপিলে বললেও রান্না দিবে, তাছাড়া আমার বাঙালির কথা বললে বুঝবে না। তখন একটা একটা বইলা বইলা আনা সম্ভব, রাগ উঠে যাইতো না, আমাকে আইনা দিত না। তারপরে বাঙালি ছিল একটা, বাঙালির বললাম যে একটা লিস্ট করে দাও, যে কি কি খাবার আমরা খাই, ওদের দেশে আছে কি না সেটা আমরা জানি না। তারপর আমাকে আর বের হতে দিত না ওখান থেকে। ওই যে আমি জবের ভিতর ঢুকতাম, শুধু সকালে আসতাম, এই রাত 12টা বাংলাদেশ টাইমে, রাত 3টা বাজে ঘুমাইতে যেতাম। আবার সকাল বাংলাদেশ টাইমে 6টা বাজে উঠতাম, মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমাইতাম, এর বেশি ঘুমাইতে দিত না আমাকে। এত সমস্যা হইতো, ঘুমের কারণে আমার জ্বর আসে পড়তো। তারপরে খাবারের কিছুটা কমলো, ওরা আবার খায় আপনার ভাইয়া উটের মাংস বেশি খায়, দুম্বার মাংস খায়, Right. যা আমি আবার খেতে পারতাম না, আমার খাবার কষ্ট হয়ে যেত। তারপরে কি করলাম, বাধ্য হয়ে ডিম পাওয়া যেত, ডিম ওরা বলে হচ্ছে বাইদা, বলতাম জিবি বাইদা ওয়াহেদ, মানে আমাকে একটা ডিম দাও। তখন একটার বদলে অনেকগুলো আইনা দিত, কিন্তু আমি কিভাবে কি করব, ওদের দেশে গ্যাস নাই, সিলিন্ডারে গ্যাস, অনেক বড় একটা বিল্ডিং এর ভিতরে যাইয়া পরে ডিমটা পুষ করে নিয়ে এসে পরে খাইতাম। রান্না করার ব্যবস্থা নেই, ওরা আবার তেলটা খুব কম খায়, মরিচ খায় না, তেল খায় না, শুধু কি ওদের ভিতরে পেঁয়াজটা আর হলুদ, বিট লবণ এগুলো দিয়ে রান্না করে। ওরা মশলা খুব কম খায়, আমাদের মতো মশলা খায় না। কিন্তু আস্তে 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 ডিম, দুধ, লাবান, তারপর লাচ্ছি এগুলো খাওয়া শিখলাম, তাতে বাতের আশপাশে আসতে পারি না। তাও তো তারপর আরেকদিন সাহস করে বললাম জিবি রোজ, মানে আমাকে বাত কিনে নিয়ে এসে দাও। সে বলল কি যে মাফি, মাফি মানে আমার কাছে নাই। আচ্ছা, আমি কতদিন বললাম ছিলেন প্রায় ওখানে? 9 মাস ভাইয়া। 9 মাস। তো এই 9 মাসের মধ্যে আপনি আপনার হাজবেন্ড একবার আপনার কোনো খোঁজ খবর নেয়নি? ওই যে বললাম আমাকে যোগাযোগ করবো কিভাবে, ওরা সিম পাল্টায় ফেলেছে। আমি আবার বাইরে যে আসছি, বাইরে যে গেছি সৌদি আরবে, সৌদি আরবের সিম বাংলাদেশের সিম তো অনেক ডিফারেন্স। রাইট। ফোন দিতে পারবো না, আমি দিতে পারবো না, বন্ধ দেখায়, ওরা দিতে পারবে না, বাংলাদেশের নাম্বার তো তো। 9 মাস থেকে তারপর চলে আসার কারণটা কি ছিল? চলে আসার কারণ হচ্ছে আমার ঠিক মতো স্যালারি দিত না। এই যে খাবার গুলো আমি নিয়ে আসলাম, এই খাবার টাকাটা ওরা কাইটটা দিত, আচ্ছা, মানে আপনার আমাকে জানাইতো না। ওকে, ওই প্রাইসটা ওরা কাইটা নিয়ে আলাদা একটা হিসাব করে রেখে দিত, যে আপনার স্যালারি থেকে ওটা কেটে রাখেন? হ্যাঁ, আমি সেটা জানতাম না।
জানতাম না, পরে আস্তে 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 জানতে পারি কার কাছে, যে বাংলাদেশে এনজিও আছে তাদের কাছে যান। ওদের কাছে আমি ফোন আচ্ছা, দিই। একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে 9 মাস আপনি থাকলেন, 9 মাস থাকার পরে আবার কি আপনি বাংলাদেশেই ব্যাক করেন? ব্যাক করার অনেক হিস্টরি ভাইয়া। এর ভিতরে হিস্টরি হইতেছে আমার স্যালারি দিব না, 2 নাম্বার 2 বছরের আগে আমি বাংলাদেশে আসতে পারবো না। কিন্তু আমার বাংলাদেশে আসার একটাই কারণ, বাংলাদেশে আমার খাবার সোজা রূপে আমি পাই না। এজন্য আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিল, বাধ্য হয়ে আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো এই খাবারগুলো তো সেখানে পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ পাওয়া যাচ্ছে, কিন্তু ওরা দেয় না। লাইক আমি যদি বলি যে আপনার প্রাণের মশলা থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট কিন্তু সেখানে অ্যাভেলেবল। সবকিছু পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যেমন রেট হচ্ছে ধরেন 50, ওই দেশে হচ্ছে 5 টাকা, আচ্ছা, মানে এতটুকু ডিফারেন্স। কিন্তু ওদের দেশে জিনিসের রেট কম, কিন্তু আমাদের বাংলাদেশের রিয়ালের অনুযায়ী ওদের দেশের রিয়ালের খুব ডিফারেন্স আছে। ওকে। তো আলটিমেটলি ওখান থেকে ফিরে আসার একটা অন্যতম কারণ ছিল যে স্যালারি আপনাকে ঠিকঠাক মতো দিত না, দ্বিতীয়ত হচ্ছে খাওয়াটা একটা বড় প্রবলেম, পরিবেশটা হচ্ছে, এবং পরিবেশটা তখনই সুমিত আপনি মানায় নিতে পারতেন যখন আপনার বয়সটা পর্যাপ্ত থাকতো, কারণ আপনি এমন একটা বয়সে আসলে এই যে যেই পথে আপনি যান, এই বয়সটা আসলে আলটিমেটলি আপনি লেখাপড়া করার কথা, ইভেন এখনো জি ভাই আছি। আপনার লেখাপড়া করার বয়স, আপনি আসলে ভুল সময়ে ভুল জায়গায় গেছেন, আর ভুল সময়ে ভুল জায়গায় গেলে এটাই হয়। আপনি ভুল যে আপনি যে যেতে পারছেন আপনার ওই বয়সে, এটাই খুবই অদ্ভুত লাগছে হ্যাঁ আমার ভাই, কাছে। আমাদের ফ্যামিলিতে এখন পর্যন্ত আমার নানু ছাড়া কেউ যাইতে পারিনি। আমার নানু ফস করে আসছিল, Right. কিন্তু আমার ফ্যামিলিতে এখন পর্যন্ত বাইরে কেউ যায়নি, আপনি ছাড়া আমি ছাড়া। একদমই। তো দেশে আসলেন, দেশে আসার পর কি আবার হাজবেন্ডের সঙ্গে সংসার শুরু করলেন? না, এখন পর্যন্ত সংসার হয়নি। দেশে আসার পর থেকে গল্পটা একটু শুনি। দেশে আসার পর থেকে আমি একা একা আসতে পারিনি, অনেক কাহিনী হয়েছে আসার পর। সেই গল্পগুলো শুনতে চাই। দেশে আসার পর কি হলো? সে আসার পরে ওখান থেকে আমার বাহিরের যে মালিক ছিল, সে মালিকে আমার পাসপোর্টের ভিতরে লাল কালি মেরে দেয়, যাতে আমি আবার কোনো দেশে আর যেতে না পারি। তারপরে আমি আর কোনো দেশে যাওয়ার জন্য প্রস্তুত হই না। তখন একটা গার্মেন্টসে ভর্তি হয়ে আসে। আসার পরে একটা গার্মেন্টস এর ট্রেনিং নিই, ট্রেনিং সেন্টারে যাই। 2 থেকে 3 দিন কাজ শিখে হাতটা চালু করে রানিং করে তারপরে আবার কাজ শুরু করে দিই। তখন ছিলাম হলো আমার বরাপুর বাসায়, সেটা হচ্ছে আপনার আশুলিয়ায়, সাভার আশুলিয়া। তখন থাকতাম বাহির থেকে আসার পরে, তখন চাকরি করতাম 1 দিন 2 দিন, তারপরে আমি আবার একা একা চাকরি যাইতাম, খবর নিতাম যে আমার হাজবেন্ড কি এখন একা আছে না বিয়ে করে ফেলছে। তখন খবর নিয়ে দেখি কি ওরা এই জায়গায় নাই, জায়গা জমি সব বিক্রি করে অন্য এক দেশে চলে গেছে। যায় শুনি এরকম। পরে হঠাৎ করে চলে গেলাম কোন জায়গায় জায়গায় গেছি, সেই জায়গায় গেছি। যাওয়ার পরে দেখা হয়েছে আমার শাশুড়ির সাথে, আমার হাজবেন্ড আবার ঢাকায় চলে আসছে, যাতে আমি আর পরিচয় না পাই। সেই কারণে ওদের জমিন বিক্রি করে নানুর বাড়ি থেকে গেছে একদম অন্য জায়গায়, অন্য এলাকায়। ওই জায়গায় আমি আবার চিনতাম না। পরে এক দোকানদারে বললাম, ওদের আত্মীয় হয়, ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ওরা কোথায় গেছে। বলছে কি যে আমাকে তো বলতে না করছে, তারপরে আমার মেয়ে হিসেবে আমি তোমাকে বললাম, তুমি আমার কথা বললে দিও না। বললাম কেন? বলছে ওরা তো অনেক লোভী মানুষ, এই কারণে আমাদের এরকম দোকান বাকি খাইতো, অত্যাচার করতো, অনেক জুলুম করতো। আমরাও কিছু বলতে পারতাম না, কারণ ওরা ভালো না। আমি বললাম এই কথাগুলি যদি আপনি আগে বলতেন তাহলে তো আর আমি এখানে আসতাম না। পরে বললাম যে ঠিক আছে, ওদের ঠিকানাটা দেন, আমি যাব। ঠিকানা দিল, যায় দেখি বাসায় তালা মারা, ওখানে আবার ভাড়া থাকে। জমি টমি বিক্রি করে টাকা পয়সা সব ওরাই ফেলাইছে, টাকা রাখতে পারেনি। তো আমার কি করব আমি? আমার হাজবেন্ডের ফোন নাম্বার বন্ধ, বাড়িতে কেউ নাই, নানু মারা গেছে, আমার নানু শাশুড়ি মারা গেছে, যাই 1 বছরের ভিতরে আর কিছু হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি শুনি কি শাশুড়ি আরেকটা বিয়ে করছে আমার শ্বশুরকে রাইখা। এই কারণে জমি বিক্রি করার একটা উদ্দেশ্য, জমি বিক্রি করার কারণ হলো এটাই। তারপরে ওইখান থেকে ওরা আমার শাশুড়ি বিয়ে করছে যে জায়গায়, সেই জায়গায় চলে গেছে। আমার হাজবেন্ড
ঢাকায় চলে আসছে। মানে এমন অবস্থা যে বিদিশটা চতুর্দিকে ছিটা হয়ে গেছে বাড়ির মানুষ। শাশুড়ি নাই, শ্বশুর নাই, এক একজন এক এক জায়গায়। তখন আর যোগাযোগ হয় না। কিছুদিন পর বাড়ি চলে আসি, ওইখানে 2-3 দিন থাকি ওদের কাছে, ও নানুর বাসায়। একটা মামাতো ভাই ছিল সেই জায়গায়। তো খোঁজ খবর নিলাম সব জায়গায়, ওদের আর যোগাযোগ করতে পারি না। তারপরে বাড়িতে আসি, আম্মুর অবস্থা খুব খারাপ। আম্মু বলে কি, আর আজকে থেকে এখন থেকে আর যদি বাড়ি থেকে পা বাইরে গেছে তাহলে পা কেটে দিব, আমি কাজ করে খাওয়াবো, তোমার বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ। আমি বললাম কেন? বলতেছে এত কষ্ট করে লাভটা কি তোমার, বলো কষ্ট করে কোনো ফল পাইছো? আমি বললাম না, তো ফল পাও নাই, তাহলে এত দৌড়দৌড়ি করতেছে কি কারণে? আমি বললাম আম্মু তুমিও তো কষ্ট করতেছো আমাদের নিয়ে, আমার কষ্ট আর তোমাদের কষ্ট অনেক ডিফারেন্স। তোমাদের ছেলে মেয়ে হয় নাই এখন পর্যন্ত একা, তোমার শ্বশুর বাড়ি থেকে একটা ছেলে মেয়ে নেওয়ার জন্য কোনো আগ্রহী করে না। আমি বললাম ঠিক আছে, এখন চেষ্টা করব। ওই তোমার হাজবেন্ড তো চলে গেছে, আমারে বলে কি যে এখন শ্বশুর বাড়ি না যাইয়া আমরা তোমাকে আরেকটা বিয়ে দিব। আমি বললাম আবার এই ঘটনা বারবার ঘুরে ঘুরে একই কথা বলতেছো, এখন কিন্তু যাইলে আর জীবনে তোমাদের কাছে ফিরে আসবো না। তখন আমার আম্মু আমার একটা থাপ্পড় মারলো কষ্টে, মাইরা আবার আমার কান্না করতেছে আমার সামনে জড়ায় ধরে। তখন আর বাহিরে যাই না আমি, ওই যে বাড়িতে বসলাম। এখন পর্যন্ত একা একাই আছি, এখন পর্যন্ত খোঁজ নেয় না। কিছুদিন আগে আমি ফোন দিছি, দেখি একটা মহিলা মানুষের কণ্ঠ। ওই ফিরোজের নাম্বার আগেরটা খুলছে, কিন্তু মহিলা মানুষের কণ্ঠ। মহিলাটাকে ওই দিকে আমার হাজবেন্ড আর একটা বিয়ে করছে, হ্যাঁ শাশুড়ি। মানে এই বিয়েটা কিভাবে করলো? মানে আপনি তো তার জীবনে এখন আছেন, আপনাদের ডিভোর্স হয়েছে? আসি না ভাইয়া, ডিভোর্স হয়নি, এবং কি আমি কোনোদিনও করবো না, ডিভোর্স দিব না। দেখি কোনোদিন এরকম আসে কিনা সামনে, তখন আমি করবো, এরকম আমার একটা ইচ্ছে ছিল। কিন্তু সে যে বিয়ে করে ফেলবো এটা কল্পনার বাহিরে, তার মা ভালো না। আচ্ছা, তো এই যে মানে বিয়েটা সে করলো, মানে এটা কি আপনি যখন দেশের বাইরে চলে যান তখনই? না না না, এটা আমি জানি না কবে করছে, বেশি দিন হয় না বিয়েটা করছে। তো আপনি আপনার শ্বশুর কিংবা শাশুড়ি তাদেরকে প্রশ্ন করেন নাই যে আমি তো এখন পর্যন্ত আপনার ফ্যামিলির একজন মেম্বার? যে আমাকে সামনেই তো বলতো সে, যে আমি যদি যৌতুক না দেই বা টাকা পয়সা একসাথে যদি না দেই, তার একটা বিয়ে করাবে আমার হাজবেন্ডকে। তো আমি তো অনেক টাকা পয়সা দিতাম, তো আমার শাশুড়ির কাছে আমার হাজবেন্ড বলতো না, লুকায় রাখতো। আমার শাশুড়িকে আমার হাতে থেকে আমার হাজবেন্ড টাকা নিয়ে যাইতো গা, তো আমার শাশুড়ির হাতে দিত না। সেজন্য আমার শাশুড়ি বিশ্বাস করতো না যে আমি এত টাকা দিছি। বলে যে কিসের প্রমাণ, তুমি টাকা দিছো নাকি দাও নাই, তুমি এমনি বলতেছো। তো আপনার এই কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা, তো এই যে আপনি এখন পর্যন্ত টোটাল কত টাকা দিয়েছেন আপনার হাজবেন্ডকে? মোট 5 লাখ টাকা দিয়েছি। এই 5 লাখ টাকা দিয়ে উনি কি করবেন? সে নেশা করতো, জুয়া খেলতো, আমি দেখবি অনেক ধরনের। এই মানে এই 5 লাখ টাকা এভাবে নষ্ট করে ফেলেছে? হ্যাঁ, এবং কি গাড়ি অটো কিনে এবং বাইক কিনছে, ব্যান কিনে ভাড়া দেয়, এরকম করে করে অনেক টাকা নষ্ট করে ফেলছে। রাত্রেবেলা বাসায় আসে না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, এরকম আর কি যাবতীয় আর কি যত খারাপ কাণ্ড আছে সেগুলো করতো। আচ্ছা, তারপর কি হলো? তারপরে কি হবে, বাড়িতে যাই, আমার শ্বশুর বাড়িতে যাই, নানুর কাছে যাই, কান্নাকাটি করি। নানু বলে কি ওর আসল নানু মারা গেছে আর কি, নানুর বোন আর কি, তার কাছে যাইতাম। সে বলে যে এখন তো কোনো আশা নাই, তোমার হাজবেন্ড তো বিয়ে করে ফেলেছে, তুমি এখন কি করবা? আমি বললাম আপনি কি বলেন, আপনি তো তার নানু, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। বলে তোমার দিন, এখন তুমি দেখো আর কি করবা, এখন যদি তুমি কিছু করতে চাও ওর বিরুদ্ধে করতে পারো। একটু বললে দিল, আমি চলে আসলাম বাড়িতে। তারপরে আমি আম্মুরে নানুরে সবার একসাথে করলাম, করার পরে এখন কোন অনুমতি দিল যে তুমি শ্বশুর বাড়ি যাও, যা মন চায় তাই করো গা, আমরা কিছু জানি না,
তুমি একা একা বিয়ে করছো, একা একা সবকিছু সামলাম। আমি পরে শাশুড়ি শ্বশুর সবার একসাথে করলাম, করার পরে আমার শ্বশুর বলে কি যে তুমি একটা আলাদা ঘর করো, ঘর করে এখানে থাকো, আর ওই বউ নিয়ে ও আরেক জায়গায় থাকুক। বললাম টাকা তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আসো। আবার কত সুন্দর কথা দেখেন, এত পরিমাণে যৌতুকের হার ওদের কাছে, এত ওরা জঘন্য বলার বাইরে। এই বাংলাদেশে যাতে যৌতুকের হার কমে যায় এরকম একটা এবং এই system জন্যই যাতে হয়। হচ্ছে আপনি আজকে আসছেন। হ্যাঁ, এবং আমি এই যৌতুকের জন্য হার আসছি, অনেক কমে গেছে, যৌতুকের but- হার যাতে কমে। হ্যাঁ, যৌতুকের হার অলরেডি কমে গেছে, কিন্তু এই যে আপনি একটা শেষের দিকে আমরা কিছু প্রশ্ন করতাম, বাট আপনার কি মনে হয় না যে আপনি আসলে 13 বছর বয়সে বাংলাদেশের সংবিধান যেটা বলে বা আইন যেটা বলছে যে একজন সাবালিকা হওয়া ছাড়া আসলে মানে এই ধরনের বিয়ের যে সম্পর্ক, এই সম্পর্কটা পুরোপুরি বেআইনি। আপনি প্রথমত যে কাজটা করছেন সেটা হচ্ছে একটা বেআইনি কাজ দিয়ে হচ্ছে সম্পর্কটা শুরু ভাই করছেন আপনি। আপনার মাঝখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এলাকায় বাল্য বিবাহ হচ্ছে।